অসমাপ্ত ভালোবাসা গল্প পার্ট ৩৬। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এ যেন পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ আছড়ে পড়া কালবৈশাখী ঝড়, যে হুট করে এসে নিমিষেই গুড়িয়ে দিয়ে গেছে সাজানো গোছানো দুটি জীবন। যে দুটি মানুষকে ঘিরে তৈরি হয়েছিল দুটি পরিবারের মেলবন্ধন, আজ তারা হয়ে উঠেছে চিরশত্রু। জাহিন মাথা নিচু করে বসে আছে, তার ইচ্ছে করছে নয়নার মরদেহ খুঁজে এনে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে। মানুষ কি আর এখন মানুষ আছে? এই যে জাহিন এখনো দোষ দিয়ে যাচ্ছে নয়নার, অথচ নিজের হাতেই সে সব ধ্বংস করেও দিব্যি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বুক ফুলাচ্ছে। জাহিনের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, যেন সামনে থাকা সব কিছু ভস্ম করে দেবে। জাহিনের পাশেই দাঁড়িয়ে আছে নাজিম চৌধুরী। সবসময় দাপট দেখিয়ে চলা মানুষটা আজ কেমন চুপসে গেছে, কেমন বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছে হসপিটালের করিডরে। নাহিদ অনিকেত এসে পৌঁছালো হসপিটালে। জাহিনের সামনে দাঁড়িয়ে বলে, এসব কি করে হলো? এই তো কয়েক ঘন্টা আগেও আমার সাথে ছিল রেজা, আমাকে ক্লিনিকে নিয়ে গেল, হুট করে কি হলো? জাহিন উঠে দাঁড়ালো, দৃষ্টি নিক্ষেপ করল অনিকেতের দিকে। অনিকেতের পায়ে ব্যান্ডেজ করা, চেহারায়ও ক্ষতচিহ্ন। এই প্ল্যানটাও ছিল জাহিনের। অনিকেতের অ্যাক্সিডেন্টটাও তারই একটা অংশ। ঠান্ডা মাথায় গেম খেলেছে জাহিন কিছু ঘন্টা পূর্বে। জাহিন নয়নাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান আগেই করে রেখেছিল। সেই মতে মাস্টার প্ল্যান সাজিয়েছিল নিজেই। সর্বপ্রথম তার মাথায় আসলো, নয়না তো মুহূর্তেই বুঝে যায়, খুব সহজেই পার্থক্য করে ফেলতে পারে জাহিন আর জিয়ানের মধ্যে। যেন অদৃশ্য কোনো ঘ্রাণ শক্তি আছে নয়নার, নয়তো প্রতিবার কি করে ধরা পড়ে যায় সে যে জিয়ান না, জাহিন। হাতের আঙুল দিয়ে মাথা স্লাইড করতে করতে এই মহাবিপদের একটা সলিউশন বের করে ফেলল। ওত পেতেছিল কখন জিয়ান আর নয়নার রুম থেকে বাইরে থাকবে, আর কখন সে ওদের রুম থেকে জিয়ানের ব্যবহৃত শার্ট আর পারফিউম চুরি করবে। একদিন সুযোগ বুঝে কাজটা সে করে ফেলে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে জিয়ানের পছন্দের পারফিউম নিজের শরীরে লাগিয়ে বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাঁধিব প্রাণ। জাহিন কখনো হাঁটতে শেখেনি। ডিটেকটিভ জাহিন চৌধুরী, উন্নত মানের ট্রেনিংপ্রাপ্ত গোয়েন্দা বিভাগের অফিসার। এমনি এমনি তো হয়নি। জাহিন বাঁকা হেসে বাসা থেকে বের হলো। মার্কেট থেকে একটা নীল রঙা শাড়ি, চুড়ি আর ছোট্ট একটা চিরকুট লিখে পাঠিয়ে দিল তাদের বাসার সার্ভেন্টের হাতে। জাহিনের প্রথম ধাপ ক্লিয়ার। নয়না যখন মিতা বেগমের রুমে গেল, সেই সুযোগে আস্তে করে নয়নার ফোনটা সরিয়ে রেখে দিল ড্রয়ারে। তারপর বাসা থেকে বের হয়ে গেল। তার সহকর্মী মাহফুজ আনামকে দায়িত্ব দিল নয়নাকে সাজেকে পৌঁছে দেওয়ার। নিজে প্লেনে করে চলে গেল আগেই। সেখানে গিয়ে কটেজের খোলা ব্যারান্দার বাঁশের তৈরি রেলিং ভেঙে সেখানে ওয়ান টাইম রেলিং সেটিং করল। এই কটেজটা একদম পাহাড়ের চূড়ায়, এখান থেকে কেউ পড়লে তার বাঁচা অসম্ভব। জাহিন নড়বড়ে রেলিংয়ে হাত রেখে বলে, কাউকে হত্যা করলে এমনভাবে করা উচিত যেন তার প্রাণঘোমরা আর কখনো পৃথিবীতে নিঃশ্বাস নিতে না পারে। বলেই আকাশের দিকে তাকিয়ে হাসল। কি সুন্দর ঝলমলে পরিষ্কার আকাশ, মনে হচ্ছে আকাশ যেন পাহাড়ের কোলে শুয়ে আছে। জাহিন খানিকক্ষণ তাকিয়ে বলে, হারানো জিনিসের প্রতি মায়া ত্যাগ করতে হয়। মায়া বড্ড খারাপ জিনিস। মায়া মানুষকে ধ্বংস করে দেয়। নারীর মায়ায় পুরুষ যেমন প্রেমিক হয়ে ওঠে, ঠিক তেমনভাবেই নারীর ছলনায় পুরুষ হয়ে ওঠে অমানুষ। নয়না যখন সাজেক পৌঁছালো, তখন রাতের অন্ধকার গ্রাস করেছে দিনের সব আলো। জাহিন নয়নাকে দেখে মুগ্ধ নয়নে কয়েক সেকেন্ড নয়নার দিকে তাকালো। দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিল। নয়নাকে বেশি সময় দেওয়া যাবে না। তার মস্তিষ্ক কিছু বুঝে ওঠার আগেই সবটা শেষ করতে হবে। নয়না পানি খেতে চেয়েছিল, অথচ জাহিন নয়নাকে সেই সময়টুকুও দেয়নি। নয়না কিছু বুঝে ওঠার আগেই সুন্দর পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হলো। বর্তমান। অনিকেত বার কয়েক ডাকলো জাহিনের নাম ধরে। জাহিন বলে, হ্যাঁ কি ভাবছ? না কিছু না, আমি একটু আসছি, বলেই দ্রুত প্রস্থান করল। জাহিন দ্রুত ওয়াশরুমে চলে আসলো। চোখে মুখে পানি দিতে লাগলো। জাহিনের গলা শুকিয়ে আসছে। আয়নায় তাকাতেই নয়নার বিধ্বস্ত চেহারা ভেসে উঠল। কানে বেজে উঠল নয়নার কথা, আমার তৃষ্ণা পেয়েছে, পানি খাবো। জাহিন জোরে জোরে শ্বাস নিল। চোখে মুখে বার কয়েক পানির ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, জাহিন চৌধুরী দুর্বল নয়, জাহিন চৌধুরী দুর্বল হতে পারে না। কত মানুষের খুন হয়েছে এই হাতে। জাহিন, জাস্ট রিল্যাক্স, ভুলে যা সব। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে আবার জিয়ানের রুমের সামনে এসে দাঁড়ালো। নাহিদ জাহিনের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে স্ট্রং হতে হবে এখন। তোমার পরিবারকে তোমার সামলাতে হবে। বি স্ট্রং ইয়াং ম্যান। হঠাৎ ডাক্তার রুম থেকে বের হয়ে আসলো। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। ডাক্তার মাথা নত করে বলে, শি ইজ নো মোর, সরি। জাহিন ডাক্তারের কলার ধরে বলে, নো মোর মানে? তোকেও এখানে মেরে দেব। একজন সুস্থ মানুষকে মেরে ফেলেছিস। আমার ভাইয়ের কিছু হলে তোকেও বাঁচিয়ে রাখবো না। নাহিদ এসে জাহিনের হাত থেকে ডাক্তারের কলার ছাড়িয়ে নিয়ে বলে, সরি ডাক্তার, আমি ভীষণ লজ্জিত, বুঝতেই তো পারছেন ওর অবস্থা। ডাক্তার নাহিদের দিকে তাকিয়ে বলে, আপনি পেশেন্টের কি হন? আমি পেশেন্টের ফ্রেন্ড। হোয়াট?
এত বয়স্ক একজন নারী আপনার ফ্রেন্ড? মানে নারী আসলো কোথা থেকে? পাশে বসা একজন বৃদ্ধ দ্রুত উঠে এসে বলে, স্যার, আমার ওয়াইফের কথা বলছেন? ডাক্তার লোকটার দিকে তাকিয়ে বলে, আপনার সাথে আর কেউ আসেনি? জি না স্যার, আপনার ওয়াইফ আর বেঁচে নেই। সব ফর্ম্যালিটি পূরণ করে ওনাকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। লোকটা চোখের কোণের পানি মুছে নিয়ে দ্রুত পায়ে রিসেপশনে গেল। জাহিম জোরে জোরে শ্বাস নিয়ে বলে, আমার ভাইয়ের কি অবস্থা? প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ব্লাড ব্যাংক থেকে এবি নেগেটিভ রক্ত সংগ্রহ করুন। মাথায় রক্ত জমাট বেঁধে গেছে, দ্রুত অপারেশন করতে হবে। প্লিজ একটু দ্রুত করবেন। আর হ্যাঁ, হসপিটালে এসে এরকম উগ্র আচরণ করা মোটেই ঠিক না। এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কোনো ডাক্তার পেশেন্টকে মেরে ফেলতে চায় না, ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে রোগীকে সুস্থ করে তোলার। মাহবুব তালুকদার পাগলের মতো ছুটাছুটি করছে। তার একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় জাহানারা বেগমও। মাহবুব তালুকদারের সাহস হচ্ছে না জাহানারা বেগমের পিছনে দাঁড়ানোর, তবুও ধীর পায়ে জাহানারা বেগমের পিছনে এসে দাঁড়ালো। জাহানারা বেগম জায়নামাজে বসেছিলেন, চোখের জলে ভিজে গেছে বুক। জাহানারা বেগম মাহবুব তালুকদারের উপস্থিতি টের পেয়ে বলেন, পাপ তার বাপকেও ছাড়ে না, আজ তার প্রমাণ পেলে। তোমার ভুলের জন্য আমার মেয়েটাকে হারাতে হলো। মাহবুব তালুকদার হাঁটু মুড়ে বসে পড়ল। জাহানারা বেগম মাহবুব তালুকদারের শার্টের কলার ধরে বলে, তোমার পাপের সব ধ্বংস হয়েছে। সেদিন ছেড়ে দিতে হয়েছিল আমার ছেলেকে, আর আজ আমার মেয়েটাকেও হারালাম। ওইটুকু দুধের শিশুকে তোমার জন্য ফেলে দিতে হয়েছে। তুমি পাপী, তোমার মতো মানুষের সাথে আমি আর থাকবো না। মাহবুব তালুকদার জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি কি করতাম বলো? আর কোনো উপায় ছিল না তখন। সমাজ কোনো দিন স্বীকৃতি দিত না ওই সন্তানকে। জাহানারা বেগম মাহবুব তালুকদারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, উপায়? মিস্টার মাহবুব, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনাকে কতবার বলেছিলাম এসব পাপ, এসব অন্যায়। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা মহাপাপ। কেন আমরা শিক্ষিত সচেতন মানুষ হয়ে এমন ঘৃণ্য কাজ করব? আপনি সেদিন বলেছিলেন ভালোবাসা কোনো পাপ পুণ্যের হিসেবে করতে হয় না। ওসব করার সময় আপনার সমাজের কথা মনে ছিল না? যখন আমার গর্ভে সন্তান এলো তখন মনে পড়েছিল আপনার সমাজের কথা। আমারই ভুল। আমি কেন আপনার মতো মানুষকে বিশ্বাস করেছি? আমার পাপের ফল আমাকে ভোগ করতেই হবে। সেদিন আমার ছেলেটাকে নিজের ইচ্ছায় ত্যাগ করতে হয়েছিল। আজ নিয়তি আমার মেয়েটাকে কেড়ে নিল। দেখুন মিস্টার মাহবুব, আমি শূন্য। আমার আর বেঁচে থাকার কোনো উৎস নেই। চুপ করো জাহানারা, এখন এসব কেন তুলছ? মানুষ জানাজানি হলে কোথাও মুখ দেখানোর অবস্থা থাকবে না। একটা বীভৎস রাত শেষে নতুন দিনের শুরু হলো। রাতের অন্ধকার যতই গভীর হোক, দিনের আলো তা গ্রাস করবেই। মাহবুব তালুকদারের চোখ লেগে গিয়েছিল। চোখ খুলতেই দেখতে পেলেন জাহানারা বেগম রুমে নেই। তার বুকটা ধক করে উঠল। সারা বাড়ি খুঁজে শেষে দ্রুত কিচেনে চলে এলেন। এসে দেখেন জাহানারা বেগম রান্না করছেন। এত সকালে তুমি কি রান্না করছো জাহানারা? নয়নার পছন্দের পায়েস, গরুর গোস্তের খিচুনি, ইলিশ ভাপা, রূপচাঁদা মাছ কড়া করে ভাজা। ভাবছি একটু আলু ভর্তা আর বেগুনও ভাজবো। মেয়েটা নিজের সব পছন্দের খাবার একসঙ্গে দেখলে চমকে যাবে, তাই না? এই, তুমি কি খাবে? চা করে দেব নাকি কফি? মাহবুব তালুকদার চুপ করে দাঁড়িয়ে আছেন। এত শোক হয়তো জাহানারা বেগমের মস্তিষ্ক নিতে পারেনি, তাই এমন উদ্ভট আচরণ করছেন। মিজান তালুকদার এসে বললেন, ভাইজান, আপনি কি এভাবে বসে থাকবেন? ওই চৌধুরীদের এভাবে ছেড়ে দেবেন? মাহবুব তালুকদার হাতের ইশারায় চুপ করতে বললেন মিজান তালুকদারকে। জাহানারা বেগম বললেন, ভাই, এত সকালে আপনি চা খাবেন নাকি কফি? মিজান তালুকদার বেশ অবাক হয়ে গেলেন এত কিছুর পরেও জাহানারা বেগমের এমন শান্ত আচরণ। কি হলো ভাইজান, বলুন। চা। আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। মাহবুব তালুকদার ও মিজান তালুকদার মুখোমুখি বসে আছেন, দুজনেই নীরব। মিজান তালুকদার বললেন, এসব কি হচ্ছে ভাইজান? ভাবি এমন বিহেভিয়ার করছেন কেন? জানি না মিজান, আমার মনে হচ্ছে জাহানারার ব্রেনে কোনো সমস্যা হয়েছে। রাতেই কত কান্নাকাটি করলো, হঠাৎ সকাল থেকে এমন উদ্ভট আচরণ করছে। আমার মাথাও ঠিক নেই। তুই কেস ফাইল কর, ওই ছেলেকে 14 শিকের ভাত খাওয়ানোর ব্যবস্থা কর। আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, বুঝিয়ে দেব তালুকদাররা এখনো মরে যায়নি। জাহানারা বেগম দৌড়ে এসে বললেন, মিজান, তুমি কি আমার ছেলেটাকে দেখেছ? অনেক সুন্দর দেখতে সে, একদম রাজপুত্রের মতো। তার নাম নাফি মাহমুদ। ওকে একটু খুঁজে নিয়ে এসো মিজান, কতদিন নাফিকে দেখিনি। মিজান তালুকদার হতভম্ব হয়ে গেলেন। নাফি নামটা আজ প্রথম শুনলেন। তাকিয়ে রইলেন তার ভাইয়ের দিকে। মাহবুব তালুকদার বললেন, তুই যা, যে কাজটা বললাম কর। আমি দেখি জাহানারাকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যাব। মিজান তালুকদার উঠে যাচ্ছিলেন। জাহানারা বেগম পিছু ডেকে বললেন, নাফিকে নিয়ে ফিরবে কিন্তু। আমার নাফি কিন্তু একদম রাজপুত্র। মিজান তালুকদার চুপচাপ বেরিয়ে গেলেন। কি থেকে কি হয়ে গেল? হাসি খুশি পরিবারটা মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেল।
এদিকে সব মিডিয়া জুড়ে হট টপিক, চৌধুরী বাড়ির বড় বউ মিসিং। ধারণা করা হচ্ছে নানা রকম মানসিক যন্ত্রণা দিয়ে তাকে মেরে গুম করে ফেলা হয়েছে। আসলেই কি চৌধুরী পরিবার এতটা নির্মমভাবে তাদের পুত্রবধূকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে? জানতে হলে দেখতে থাকুন আমার সংবাদ, সাথেই থাকুন। জাহিন জিয়ানের জন্য ব্লাড দিয়েছে। জিয়ানের অবস্থা এখনও বিপজ্জনক। ডাক্তার বলেছেন আগামী ৭২ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। অনিকেত ডাক্তারদের সঙ্গে সঙ্গেই সব কাজে সহযোগিতা করছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে অনিকেতের। সেদিন যদি তার অ্যাক্সিডেন্ট না হতো তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। সুনয়না মেয়েটা খুব ভদ্র, ওর দ্বারা এভাবে পালিয়ে যাওয়া সম্ভব না। জানি না মেয়েটার সঙ্গে কি হয়েছে, আল্লাহ তাআলা মেয়েটার হেফাজত করুন। নাহিদ বলল, কিরে এদিকের কি অবস্থা, জিয়ান ঠিক হয়ে যাবে তো? সম্ভাবনা খুবই ক্ষীণ, তবুও আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। আমি বুঝতে পারছি না সুনয়নার মতো মেয়ে এমন কিছু করতে পারে। এসব ভাবতে ইচ্ছে করছে না, কিন্তু হতেও পারে অন্য কারো সঙ্গে রিলেশন ছিল, টু টাইমিং করছিল হয়তো, পরকিয়া করছিল হয়তো। অনিকেত শান্ত স্বরে বলল, নাহিদ, সবটা না জেনে কাউকে জাজ করতে নেই। আর তুই হয়তো জানিস না, রেজার চেয়ে নয়না বেশি ভালোবাসত। মেয়েটার কোনো বিপদ হয়েছে নিশ্চিত, আমি পরকিয়া বা এসব করার মতো মেয়েই না। এখন এসব কথা বাদ দিয়ে কিভাবে সব ঠিক হবে সেটা দেখতে হবে। অপারেশন শেষ, এখনও লাইফ সাপোর্টে আছে জিয়ান। ৭২ ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আর বাঁচানো সম্ভব হবে না। আঙ্কেলকে বল সিঙ্গাপুর নিয়ে যেতে, সেটার জন্য ৭২ ঘন্টা ওয়েট করতে হবে। তুষি টিভিতে নিউজ দেখছে। তুষির মনের মধ্যে খামচে ধরল অজানা এক ভয়। তার মানে এসব কিছু জাহিন করেনি তো? নয়নার সঙ্গে কি করেছে ওই লোকটা? আমাকে এখনই যেতে হবে। আমার ভুলের জন্য নয়না শাস্তি কেন পাবে? আমি সবটা স্বীকার করে নেব, এরপর যা হবে দেখা যাবে। তুষি বোরকা পরে পার্স নিয়ে ড্রয়িং রুমে এলো। তুষির মা রেবেকা বেগম বললেন, কোথায় যাচ্ছ? এখন কোথাও যাওয়া হবে না তোমার। আজকে পাত্রপক্ষ দেখতে আসবে তোমাকে। ওনারা হয়তো কাছাকাছিও চলে এসেছে। যাও, নিজের ঘরে গিয়ে রেডি হও। আম্মু, আমাকে যেতেই হবে। নয়নার এত বড় বিপদে আমি কি করে ঘরে বসে থাকি? বড় লোকদের কোনো বিপদ থাকে না। ওর বাবার টাকা আছে, শ্বশুরের টাকা আছে, ঠিক তারা সমাধান করেই ফেলবে। আমাদের মতো মধ্যবিত্ত লোকদের বড় লোকদের সমস্যায় কোনো কাজ নেই। যেটা বলেছি সেটা করো। আম্মু, তুমি কি ভুলে যাচ্ছ নয়না আমার জন্য কি কি করেছে? টাকা থাকলে ওরকম সবাই করে। চুপচাপ ঘরে যাও। এত যাবার ইচ্ছে হলে কাল সকালে যেও। আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, তাকে আমি কথা দিয়েছি। 30 একটা চড় দিলে ভালোবাসা বেরিয়ে যাবে। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আজ পর্যন্ত কয়টা প্রেম করেছো? এর জন্যই তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে ওই রাফিন, তারপর জানি না আর কার কার সঙ্গে ফস্টি নস্টি করে বেরিয়েছো। আম্মু, আওয়াজ নিচে, ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে আছো। চুপচাপ রুমে যাও, ফ্রেশ হয়ে রেডি হও। আমার সঙ্গে জোর করলে আমি কিন্তু সুইসাইড করব। মনের আনন্দে করো। তোমার মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। লুসাই গ্রামে এক উঁচু পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে দোতলা একটি কাঠের বাড়ি। পাহাড়ের কোলে ঘন সবুজের মাঝে এই দোতলা কাঠের বাড়িটির দেওয়ালগুলো মসৃণ করে ছেটে রাখা, গাঢ় বাদামি রঙের কাঠ দিয়ে তৈরি, যেন প্রকৃতির স্পর্শ ধরে রেখেছে। ওপরের তলায় একটি প্রশস্ত সুন্দর কাঠের বারান্দা। বারান্দার ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, আর বাতাসের সঙ্গে পাহাড়ি ফুলের সুবাস ছড়িয়ে পড়ে। বারান্দার দুপাশে সাজানো হয়েছে বাগান বিলাস। বাড়ির আঙিনায় রয়েছে নানা রকম রঙিন পাহাড়ি ফুল, লাল, হলুদ, সাদা ও নীল, যা চোখ ভরিয়ে দেয়। তার পাশেই সবজির গাছ লাগানো, টমেটো, বেগুন, কাঁচামরিচের গাছগুলো যেন তরতর করে ভরে উঠেছে ফুলে ফলে। বাড়ির সামনে ছোট ছোট পাথরের সিঁড়ি পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে। সামনে ও পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড়। পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এমনভাবে যেন বাড়িটাকে পাহারা দিচ্ছে। পাহাড়ের কোল ঘেঁষে সাদা মেঘের ভেলা ভেসে আসছে। অদূরে শোনা যাচ্ছে পাখিদের গুঞ্জন। পাহাড়ি প্রকৃতির এই কোলে দোতলা কাঠের বাড়িটি যেন এক টুকরো স্বর্গ। বাড়ির ভেতর ঢুকলেই মাটির মসৃণ মেঝে আর বাঁশের পাটাতন চোখে পড়ে। দেওয়ালগুলো বাঁশের কারুকার্য দিয়ে সজ্জিত, যেখানে গাঢ় রঙের হাতে বোনা চাদর ঝুলছে। তার ঠিক সামনে বাঁশের ছোট একটি খাট পাতা রয়েছে, সেখানেও শোভা পাচ্ছে হাতে বোনা কারুকার্য করা চাদর। খাটের এক কোণে কাঠের টেবিলে রাখা রয়েছে কিছু ছোট কাঁচের বোতল, যার মধ্যে রয়েছে পাহাড়ি ফুলের গুঁড়ো ও ঔষধি গাছের শুকনো পাতা। ঘরের দক্ষিণ দিক থেকে হালকা ঘ্রাণে ভরা একটি ধূপের পাত্র থেকে ধোঁয়া উঠছে। কাছেই রাখা আছে বাঁশের ঝুড়ি, যেখানে থলামোয়ানার নিজের হাতে তৈরি লাঠি, ছোট ছুরি ও বাঁশের কঞ্চি।
জানালার পাশ ঘেঁষে বয়ে চলেছে ঝর্ণা। জানালা দিয়ে তাকালেই দেখা মেলে মনোমুগ্ধকর এক মনোরম দৃশ্যের। অথচ এত সুন্দর বাড়িটিতে থলামোয়ানা এক নিঃস্ব পথিক। জীবনে মৃত্যু ছাড়া আর কিছুর অপেক্ষা নেই থলামোয়ানার। আচ্ছা, মানুষ কি কেবল বেঁচে থাকে মৃত্যুর অপেক্ষায়? আসসালামু আলাইকুম। এখান থেকে কিছু নতুন চরিত্র যোগ হবে ইনশাআল্লাহ। সামনের পর্বগুলো আরও সুন্দর হবে। যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।